আসসালামুআলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগত জানাই। আশা করছি ভিডিওর পুরো সময়টা জুড়ে বরাবরের মতো আমার পাশেই থাকবেন। সকালে উঠে নাস্তা সেরে আজ বাসার ক্লিনিংয়ের কাজ সেরেছি খুব জলদি। কাল থেকে যেহেতু আয়ানের পরীক্ষা, তো আগের দিন স্কুল অফ দিয়েছে। ভোর থেকে পেরেশানি হয়ে আসলে কাজ করে নিচ্ছি খুব তাড়াতাড়ি। তো রিফ্রেশ হওয়ার জন্যই কিন্তু কড়া লিকার দিয়ে মগ ভরে চা নিয়েছি, সাথে লেবু স্লাইস করে দিয়ে নিয়েছি। সেই সাথে সব বইপত্র নিয়ে আজ ডাইনিংয়ে ওকে পড়তে বসিয়ে দিলাম, যেন আমি সংসারের কাজের পাশাপাশি রান্নার পাশাপাশি ওর খেয়ালটাও রাখতে পারি, কি পড়ছে না পড়ছে সেটা যেন দেখতে পারি। এজন্যই কিন্তু আসলে এখানে বসানো। ডাইনিং থেকে রান্নাটা সরিয়ে রেখেছি। আসলে বাচ্চা মানুষ ওরা, একদিকে আয়ান বসেছে, অন্যদিকে আদিয়ান বসেছে। তো রং পেন্সিল নিয়ে আদিয়ান দেখা যায় রান্নায় আঁকিবুকি করে। তো পরে দেখা যায় উঠাতে গেলে আমার অনেক পরিশ্রম করতে হয়, এর থেকে রান্নাটা এক সাইড করে রেখে দিয়েছি। পড়ার টেবিলে ছেলের মন ধরে রাখা কিন্তু বেশ জটিল একটা ব্যাপার। তো আজ ওর পছন্দের একটা নাস্তা বানিয়ে ওকে খেতে দিব, ও খেতে চাচ্ছিল। তো তাকে বললাম তুমি পড়াগুলো কমপ্লিট করো, আমি বানাচ্ছি। নাস্তা মানে পড়ার ফাঁকে খাবে আর কি, এজন্যই সকালের নাস্তা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়েছে। তো আমি এখানে দুধের সর জমিয়ে রাখি ডিপ ফ্রিজে, সেটাই নামিয়ে নিয়েছি। কিছুটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি জাফরান। এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন, তবে দিলে কালার এবং ফ্লেভার দুইটাই ভালো আসে। 1 কাপের মতো গুঁড়া দুধ নিচ্ছি, নর্মাল পানি দিয়ে লিকুইড করে নিব। এই নাস্তাটা বানানোর জন্য আমি একটা দুধের শিরা বানাবো, তো সেই জন্যই কিন্তু এখানে পাউডার দুধটা আমি সামান্য পানি দিয়ে ঘন করে গুলিয়ে রাখলাম। এখানে আমি 1 কেজি দুধকে জাল করে হাফ কেজি করে নিয়েছি। এতে করে কিন্তু দুধটা অনেকটা ঘন হয়েছে। এলাচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফাটিয়ে, সেই সঙ্গে সেই দুধটা দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ, যেটা আমি সামান্য পানিতে গুলিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা আসলে যার যার মিষ্টি খাওয়ার টেস্টের উপর নির্ভর করবে কতটুকু দিবেন। দুধের সরটা আমি পোড়াটাই দিয়ে দিলাম, যেহেতু আমি আমার বাচ্চাদেরকে খাওয়াবো। তো বাচ্চাদের জন্য দুধের সর দিয়ে যে কোনো ধরনের নাস্তাই কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার। আমি অনেক সময় ওদের জন্য যখন পায়েস রান্না করি তখনও কিন্তু দুধের সর ব্যবহার করি। জাফরান মেশানো দুধটাও আমি এখানে দিয়ে দিয়েছি। আরও কিছুটা সময় এখন আমি দুধটাকে জাল করে আরও একটুখানি ঘন করে নেব। সকালবেলায় বাবুর বাবাকে দিয়ে পাউরুটি আনিয়ে রেখেছিলাম। তো আয়ান বলছিল সকালবেলায় সেটা খেতে চায়। তো সে অফিস যাবার আগে আমি বললাম একটা পাউরুটি দিয়ে যাও, তো সে এটাই নিয়ে আসলো। খুব বেশি ভালো হয় যদি স্যান্ডউইচ বানানোর যে ব্রেডটা পাওয়া যায় ওইটা ব্যবহার করলে। তো এই ব্রেডটা কিন্তু খুব বেশি সাইডগুলো কেটে ফেলে দিতে হচ্ছে, তারপরও আমি সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আর বাড়তি যে অংশগুলো কেটে রেখেছি এটা আমি এখন ফ্রিজে রেখে দেবো আপাতত, পরবর্তীতে এটা দিয়ে আমি ব্রেড ক্রাম্ব বানাবো। আর ঘরে বানানো ব্রেড ক্রাম্ব দিয়ে কিন্তু অনেক মজার মজার নাস্তা বানানো যায়। পরবর্তীতে একদিন আমি ব্রেড ক্রাম্ব বানানোর রেসিপিটাও শেয়ার করব। দুধটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, মানে আমি যতটুকু চাচ্ছিলাম এই দুধের শিরাটা ঘন করতে ততটা হয়ে গিয়েছে। তো ফ্যানের নিচে রেখে নেড়েচেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা মানে কুসুম গরম আছে আর কি। তো অতিরিক্ত গরম থাকলে কিন্তু ব্রেডগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে ব্রেডগুলো গলে যাবে। তো এরকম একটা পর্যায়ে দিবেন যখন আপনি আপনার একটা আঙ্গুল চুবিয়ে দেখবেন যে সহনীয় পর্যায়ে আছে, ওই পর্যায়ে। তো আমি এখানে ব্রেডগুলো দিয়ে উপর থেকে এখন আমি দুধের শিরাটা উপর থেকে আমি দিয়ে দিচ্ছি যেন সবগুলো ভিজে যায়। তো আমি কিছুক্ষণ সময় এভাবে রেখে দিব, দেখা যাবে দুধটা পুরোটা পাউরুটিতে সোক করে যাবে, তারপর কিন্তু খাওয়ার জন্য প্রিপেয়ার হবে। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পর এখন খাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমি আয়ানকে খেতে দিচ্ছি, তাই একটা প্লেটে ওর জন্য কিছুটা নিয়ে নিলাম। তো
তো ও যেহেতু খেতে খুব পছন্দ করে, তো আপাতত আমি 3টা দিচ্ছি ওকে খাওয়ার জন্য। তো খেয়ে যদি আরও নিতে চায় তারপরে দিব আর কি। তো পড়াশোনার মাঝে মাঝে যদি দেখা যায় এটা সেটা বানিয়ে দিই, তো বাচ্চাটার পড়ার আগ্রহ বাড়ে। আর পড়াশোনা করলে কিন্তু অনেক বেশি ক্যালোরি লস হয়, ক্ষুধাও লাগে। ডাইনিং এরিয়া ফ্রিজের উপরটা খুব সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রেখেছিলাম। তো ডাইনিং টেবিলটা তো পুরাই বাচ্চাদের নিয়ে পড়তে বসার কারণে এলোমেলো হয়ে গিয়েছে। আর ফ্রিজের উপরটা সুন্দর করে গুছিয়ে রাখলে হবে কি, প্রতিদিনই না মুছলে দেখা যায় রাজ্যের ধুলা পড়ে থাকে। আর সাদা ফ্রিজ ময়লা হলে একদম চোখে বেসে থাকে আর কি, তাই প্রতিদিনই ক্লিন করতে হয়। আর দেখা যায় উঁচু জিনিসে ময়লা তো আর চোখে পড়ে না, কিন্তু এটা যেহেতু একদম দৃষ্টির সামনে থাকে, তো প্রতিদিনই মুছে না রাখলে দেখা যায় প্রচুর ময়লা মনে হয়, যে অনেক দিন মনে হয় মোছা হয়নি। সেই সঙ্গে আমি লিভিং রুমেও চলে এসেছি। আর এখানে এসে আমি আমার সোফাগুলোও একটুখানি মুছে নিচ্ছি। এই কাজগুলো করার পাশাপাশি যেহেতু আয়ানকে পড়াগুলো আমি দেখতেও পারছি, ওকে দেখাতেও পারছি, বলে দিতেও পারছি, তাই কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আর ও এখন মোটামুটি বড় হয়েছে, একদম বসে থেকে আঙুল ধরে ধরে পড়াতে হয় না, তাই কিন্তু মোটামুটি সব কাজই করে নিচ্ছি। কাজ তো করে নিচ্ছি, পাশাপাশি ওকে পড়াও দেখাচ্ছি। আর মনের ভিতর টেনশন কাজ করছে যে আল্লাহ কি জানি করে কাল। তো ওর কিন্তু কোনো টেনশন নেই, ওর কাছে কিন্তু মনে হচ্ছে ও সব কিছুই পারে, আর আম্মু শুধু শুধু ওর ভুল ধরে। ক্লিনিংয়ের কাজটা শেষ করে কিন্তু আমি আয়ানকে আরও কিছুক্ষণ সময় বসে থেকে ওকে লেখা দিলাম, ওর লেখা চেক করলাম, দেখলাম যে না মাশাআল্লাহ ও ভালোই লিখতে পারছে। তো এদিকে আমি রান্নাটাও সেরে নিচ্ছি। আজ আমি চিকেন রান্না করছি, সেই সঙ্গে কিন্তু আমি ট্যাংরা মাছ আলু দিয়ে রান্না করছি। আর আমি একটু খাসির মাংস রান্না করছি, যে আমি কাল যেন আয়ানের পরীক্ষা, তো দেখা যায় 12টা থেকে 2:30টা পর্যন্ত আর কি। তো ও সকাল সকাল যাবে, যেন খেয়ে যেতে পারে। আমি তো আর সকালবেলা উঠে কিছু রান্না করতে পারবো না, মাংস তো পারবোই না। তো রুটি দিয়ে মাংস খাইয়ে দিব ওকে, সেজন্য কিন্তু খাসির মাংসটা আসলে আজকে রান্না করে রেখে দিচ্ছি। তো রাতে কিন্তু ওকে নিয়ে আর একটু সিরিয়াস হয়ে পড়তে বসাতে হবে। ও লাস্ট মুহূর্তে কী কী ভুল করছে ওই ব্যাপারগুলো ধরিয়ে দিব। তো রাতে আর রান্নার ঝামেলায় যাব না, সেজন্য কিন্তু দুপুরবেলায় সব রান্না সেরে রাখছি। তো আমি রান্না শেষ করে নিয়েছি, ভাবলাম গোসলে যাব। তো গোসলে যাওয়ার আগে আমি এখানে গাছের পাতাগুলো, মরা পাতাগুলো একটু কেটে গাছগুলোর একটু যত্ন নিয়ে যাই। তো এগুলোতে ধরলে দেখা যায় হাতে টাতে ময়লা লাগে। তো গোসলের আগ মুহূর্তে এই কাজগুলো করে নিতে আমি বেশি পছন্দ করি। আর গাছগুলোর মরা পাতাগুলো কাটতে কাটতে মনে পড়লো যে ডিমের খোসাগুলো জমিয়ে রেখেছিলাম। ডিমের খোসা দিয়ে আমি একটা অর্গানিক সার বানাই, যেটা আমি গাছের গোড়ায় দিই আর কি। তো সেটা ভাবছিলাম আলাদা একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য আমি ওই খোসাগুলো জমাচ্ছিলাম। তো আজকে ভাবলাম আমি এই ভিডিওতেই ওই অংশটুকু শেয়ার করে ফেলি, খুব বড় যেহেতু কোনো ব্যাপার না। জমিয়ে রাখা ডিমের খোসাগুলো এখানে আমি একটা পাত্রে পানি দিয়ে এভাবে দিয়ে নিয়েছি। তো এখানে দেওয়ার আগে ভালো মতো কিন্তু ডিমের খোসাগুলো আমি ধুয়ে নিয়েছি। দেখা যায় বেশ কয়েকদিন ধরে জমানোর ফলে এখানে কিন্তু কিছু ময়লা টয়লা জমেই থাকে। তো বেশ কয়েকবার পানি দিয়ে পানি পাল্টে পাল্টে ধুয়ে এখন আমি পাতিল ভর্তি করে পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো ডিমের খোসাগুলো আমি 40 মিনিট সেদ্ধ করে নিব। আর সেদ্ধ করার এক পর্যায়ে দেখতেই পাচ্ছেন উপরে যে সাদা অংশটুকু, এগুলো কিন্তু সব কিছু ফেলে দিতে হবে। শুধু সেদ্ধ করার পর খোসাটাই কিন্তু আমি রাখবো। আর এরকমটা না যে ডিমের খোসাটা সেদ্ধ করছি বলে এখান থেকে পুষ্টিগুণ চলে যাবে বা গাছ এখান থেকে কী উপাদান পাবে। আসলে এটা পচে গাছের মধ্যে সার তৈরি করবে। তো সেদ্ধ করলে তাতে কিছু কিন্তু যায় আসে না। আমি গোসল শেষ করে নিয়েছি, আর সঙ্গে মেয়েটাকেও নিয়ে যাচ্ছি। কিছু কাপড় সঙ্গে কাপড়গুলো নাড়বো, আর সেই ডিমের খোসাগুলো ছাদে এক কর্নারে রেখে আসবো। বাসায় যেহেতু এখন সেরকম করে রোদ আসে না, তো ছাদে দেখা যাবে একটা কর্নারে রেখে দিব, যেখানে বৃষ্টি হলেও আর কি বৃষ্টির পানি আসবে না, কিন্তু তাপটা লাগবে। আর এখানে আমি যে ফুটেজটুকু দেখাচ্ছি এটা আমার বেশ কিছুদিন আগেই করা। আমি এভাবে করে ডিমের খোসাগুলো শুকিয়ে নেওয়ার পর, রোদে শুকিয়ে নেওয়ার পর গুঁড়া করে নিই।
তো এটা কিন্তু বেশ কয়েকদিন আগে এরকম করে খোসাগুলো দিয়ে পাউডার বানিয়েছিলাম। তো আমি যেভাবে হাতুড়ির সাহায্যে এটা করে নিই সেটা আপনাদের সঙ্গে দেখানোর জন্যই কিন্তু আমি ভিডিওতে এই অংশটুকু যোগ করে দিয়েছি। ডিমের খোসাগুলো গুঁড়া করার আগে অবশ্যই কিন্তু খুব কড়া রোদে শুকিয়ে নিতে হবে। ঘরে বা ব্যালকনিতে গাছ রাখতে আমি ভীষণ পছন্দ করি, আর আমি আমার বাসার গাছগুলোতে কখনোই বাইরে থেকে সার এনে ব্যবহার করি না। বাসায় টুকটাক যা হয় এটা থেকেই কিন্তু সার তৈরি করে গাছগুলোকে যত্ন নেওয়ার চেষ্টা করি। এখন বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি একটা সময়, একটু পরে মাগরিবের আজান দিবে। তো আয়ানকে বলছিলাম এখন পড়া থেকে উঠে যাও আর কিছু নাস্তা করে নাও, নিয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে আবার পড়তে বসা যাবে। আর যারা আজ নতুন যুক্ত হয়েছেন আমার চ্যানেলে, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশানটিতে প্রেস করে দিবেন। এতে করে আমি নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। বিকেলে খাওয়ার জন্য নাস্তা সাধারণত ঘরেই বানিয়ে থাকি, তবে মাঝে মাঝে কিন্তু বাইরের নাস্তাগুলোও খাওয়া হয়। আর ফুচকা চটপটি এগুলো যেহেতু আমি ভীষণই পছন্দ করি, মাঝে মাঝে কিন্তু বাবুর বাবা এগুলো নিয়ে আসে। আর আজ আয়ান আদিয়ান বায়না করছিল পিৎজা খাবে, তো ওদের জন্য স্ট্রিট থেকে পিৎজা নিয়ে এসেছে। আর আয়ানের জন্য হচ্ছে বার্গার নিয়ে এসেছে, আর আদিয়ানের জন্য পিৎজা, আর চকলেটও এনেছে, আইসক্রিম এনেছে। তো যদিও সন্ধ্যার সময় একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, দিনটা ভীষণ ঠান্ডা হয়ে গেছে। তো আমি না করছিলাম এখন আইসক্রিমটা খেও না। তো বাচ্চারা তো আসলে কথা শুনতে চায় না, কি আর বলবো, ওদের মাই তো আইসক্রিম খাওয়ার জন্য পাগল। তো বাচ্চা দুইটাও কিন্তু মায়ের মতোই হয়েছে। প্রতিদিনই কিন্তু একবার করে আমি চিন্তা করি যে না, আজকে থেকে আমি ডায়েট করব, আজকে থেকে খাওয়া কমিয়ে দিব, বিশেষ করে ফ্যাটযুক্ত যেসব খাবার আছে। পরে দেখা যায় যে বাচ্চাদের সঙ্গে আমিও এইসবই খাচ্ছি, তো ওজনটা আর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় না আর কি। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।